তাহলে আজ আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমাদের কোষটা শেষ হয়েছিল, কোষের সমস্ত যে কোষ অঙ্গাণুগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাস 10-এ কোষ বিভাজন সম্বন্ধে পড়েছো। আমাদের দু ধরনের কোষ বিভাজন ছিল, তাই তো? কোষ বিভাজন কি কি প্রকারের হয়? কোষ বিভাজন ছিল মাইটোসিস আর মিওসিস। আর এক ধরনের কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস। যদিও অ্যামাইটোসিসের গুরুত্ব কম, তাই অ্যামাইটোসিস নিয়ে আমরা আলোচনা করছি না, তেমন কিছু নেই অ্যামাইটোসিস নিয়ে। মাইটোসিস যে কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? মাইটোসিস কোষ বিভাজন হয় দেহ কোষে। দেহ কোষ মানে হচ্ছে সোমাটিক সেল। আর মিওসিস কোষ বিভাজন কোথায় হবে? মিওসিস কোষ বিভাজন হবে জনন কোষে। জনন কোষ বা জার্ম সেলে হবে। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনে একটা সেল থেকে, যেহেতু দেহ কোষে হয় তাহলে ডিপ্লয়েড সেল থেকে হবে। তাহলে একটা কোষ থেকে কটা কোষ তৈরি হয়? দুটো কোষ তৈরি হয়, এবং দুটো কোষেই ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, 2n থাকবে। অপরদিকে যদি আমরা মিওসিসের ক্ষেত্র দেখি, তাহলে মিওসিসে আমরা দেখবো একটা ডিপ্লয়েড কোষ থেকে শুরু হয়, কিন্তু মিওসিস দুটো ধাপে হয়। প্রথম ধাপ কি? মিওসিস 1। মিওসিস 1-এ একটা কোষ থেকে কটা কোষ তৈরি হবে? দুটো কোষ তৈরি হবে, এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই মিওসিস 1-কে বলা হয় হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। আর দেখবো মিওসিস 2 যেটা, সেখানে কি হয়? একটা কোষ থেকে আরো দুটো করে কোষ হয়। টোটাল কটা কোষ তৈরি হবে? 4টা কোষ তৈরি হবে, এবং প্রত্যেকটা কি প্রকৃতির হবে? হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। এটা হলো মিওসিস 2। এটা হলো সমবিভাজন, পুরোপুরি মাইটোসিসের ন্যায়। তাহলে আমরা দেখলাম মাইটোসিস আর মিওসিসের মডেল। মাইটোসিস হলো দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকলো। অপরদিকে মিওসিস হলো কোথায়? জনন কোষে, যেখানে দেখলাম একটা কোষ থেকে টোটাল 4টা কোষ সৃষ্টি হলো। আচ্ছা, জনন কোষ বা জার্ম সেলে তৈরি হওয়া মানে জার্ম সেলে হওয়া মানে মিওসিস দুটো পদ্ধতির সময় হয়। যে সময়ে মিওসিস হবে তার একটা পদ্ধতি হলো স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস মানে যে প্রক্রিয়ায় শুক্রাণু বা স্পার্ম তৈরি হয়, সেই প্রক্রিয়ার সময় আমরা কি দেখব? মিওসিস দেখব। আর কখন আমরা মিওসিস দেখব? আর স্ত্রী দেহে যখন ওভাম বা ডিম্বাণু তৈরি হবে, উজেনেসিস, সেই উজেনেসিস বা ওভাম তৈরির সময় আমরা দেখব মিওসিস হয়। এই দুটো প্রক্রিয়া যে সময় মিওসিস হয়। বাকি সমস্ত প্রক্রিয়ার সময় দেহে কি হবে? মাইটোসিস হবে। ঠিক আছে? আচ্ছা, মাইটোসিস আর মিওসিসের ডিফারেন্স তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো। মাইটোসিসে ডিফারেন্স তো কয়েকটা হয়েই গেল। এটা দেহ কোষে হয়, এটা জনন কোষে হয়। মাইটোসিসে একটা কোষ থেকে দুটো কোষ হয়, ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। মিওসিসে একটা কোষ থেকে 4টা কোষ হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস, মাইটোসিসের সময় ক্রসিং ওভার বা জিনের যে পুনর্সংযুক্তি, সেই ঘটনা ঘটে না। কিন্তু মিওসিসের সময় আমরা দেখেছিলাম ক্রসিং ওভার বলে একটা ঘটনা ঘটে। ওকে, এই হলো আমাদের মাইটোসিস আর মিওসিসের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স। মুছে দিই। স্পারমাটোজেনেসিস মানে হলো শুক্রাণু তৈরির পদ্ধতি, আর উজেনেসিস মানে হলো ডিম্বাণু তৈরির পদ্ধতি। আচ্ছা, মাইটোসিস বা মিওসিস যাই হোক না কেন, তার আগে আমরা দেখবো একটা ইন্টারফেজ দশা থাকে। তাহলে মাইটোসিস বা মিওসিস যাই হোক না কেন, সাপোজ ধরো 24 ঘন্টার 24 আওয়ার্সের একটা পুরো কোষ বিভাজনের অংশ, 24 আওয়ার্সের। তো আমরা দেখবো 23 ঘন্টা বা তারও বেশি সময় কি হবে? ইন্টারফেজ বলে একটা ঘটনা হবে। ইন্টারফেজ, এটাও তোমরা পড়ে এসছো। আর এম ফেজ, যেটা এম ফেজ বা মাইটোটিক ফেজ, এটা খুব কম সময় ধরে হয়, 1 ঘন্টা বা তার কম সময়ই হয়ে যায়। অর্থাৎ
তুমি কোনো একটা পার্টিতে যাবে, তার প্রিপারেশন করলে সারা দিন ধরে 23 ঘন্টা দিন ধরে আমাদের প্রিপারেশন চললো, আর পার্টিতে থাকলে মাত্র 1 ঘন্টা। তাহলে প্রিপারেশনেই ম্যাক্সিমাম সময়টা চলে গেল, যেটা হচ্ছে ইন্টারফেজ। এই যে ইন্টারফেজ যেটা, এটাকে আমরা আবার কি কি ভাবে ভাগ করেছিলাম? ইন্টারফেজের মধ্যে ছিল G1, S আর G2। প্রথমে G1, তারপরে S, তারপরে G2, তারপরে আছে কি M ফেজ। আমরা একটা ছবির মাধ্যমে দেখব, যেটাকে আমরা কোষ চক্র বলবো। একটা ছবি আঁকবো এবং ছবির মাধ্যমে আমরা দেখব যে সেল সাইকেল বা কোষ চক্রের ছবি। তাহলে এটা একটা কোষ চক্রের ছবি। এর মধ্যে ইন্টারফেজ কতটা জুড়ে হবে? এই G1 থেকে শুরু করে একদম S হয়ে G2 পর্যন্ত, এই পুরো জায়গাটা কি হচ্ছে ইন্টারফেজ। আর M ফেজ হলো এই জায়গাটা। M ফেজের মধ্যে কি কি ভাগ ছিল? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। ওকে, এখানে আরেকটা কি ছিল? G1 এর একটা অন্তর্বর্তী পর্যায় ছিল, সেটাকে আমরা কি বলতাম? G0 দশা। ওকে, আচ্ছা ছবিটা এখানে নাও। না, এই G0 হচ্ছে G1 এর মধ্যবর্তী একটা এক্সটেনশন পিরিয়ড, যেটা G0 এর মধ্যেই, G1 এর মধ্যেই থাকে। হয়ে গেছে? আচ্ছা, দেখবে এই ছবিতে আরো একটা জিনিস ছিল, যেটা হচ্ছে চেক পয়েন্ট। সেই চেক পয়েন্ট গুলো ক্লাস 10-এ হয়তো উল্লেখ ছিল না ছবিতে, এখন আমরা উল্লেখ করব। এই G1 দশার শেষে একটা চেক পয়েন্ট থাকবে, তার নাম G1 S চেক পয়েন্ট। আর একটা চেক পয়েন্ট থাকবে G2 দশার শেষে, তাকে বলবো G2M চেক পয়েন্ট। তাহলে একটা হলো G1S চেক পয়েন্ট, একটা হলো G2M চেক পয়েন্ট। আর একটা চেক পয়েন্ট কোথায় আছে বলতো? এই অ্যানাফেজ দশাতে আছে আরেকটা চেক পয়েন্ট, সেইটাকে কি বলে? অ্যানাফেজ চেক পয়েন্ট। এই হলো আমাদের পুরো একটা কোষ চক্রের ছবি, সেল সাইকেল বা কোষ চক্রের ছবি। আঁকা হয়ে গেলে বলতে লিখো লিখো লিখো, বুঝে গেল না, লিখো। আচ্ছা, এখানে যেটা G1S চেক পয়েন্ট লিখেছো, ওর আর একটা নাম আছে, সেই নামটা লিখে রাখো। G1S চেক পয়েন্টের এর অপর নাম হচ্ছে স্টার্ট। এই যে চেক পয়েন্ট, এর অপর নাম আছে, এর নাম হচ্ছে স্টার্ট। সব ক্যাপিটালে লিখতে হবে, হ্যাঁ, স্টার্ট। না, ফুল ফর্ম নেই। এরপর আমাদের এই পুরো কোষ চক্রে যতগুলো দশা আছে, প্রত্যেকটা দশার আমাদের বিবরণ করতে হবে। ঠিক আছে, প্রথমেই আমাদের কোন দশা নিয়ে পড়বো?
G1 দশা, হেডিং করো G1 দশা। তাহলে G1 পর্যায়ে কি কি হয় আমাদেরকে দেখতে হবে। G1 এর পুরো নাম হচ্ছে, লিখে রাখো, গ্যাপ ফেজ 1 বা গ্রোথ ফেজ 1। তাহলে G1 এর পুরো নাম হচ্ছে গ্যাপ ফেজ 1 বা গ্রোথ ফেজ 1। হ্যাঁ, গ্যাপ ফেজ 1 বা গ্রোথ ফেজ 1। বুঝছো? এই সময় কি কি হয়, নামটাই গ্রোথ ফেজ, তার মানে কি হবে, কোষের বৃদ্ধি হবে। ঠিক আছে, তাহলে কোষের বৃদ্ধি হয় এই সময়। আর কি হয় এই সময়, এই সময় মনে রাখবে সমস্ত ধরনের আরএনএ, যেমন এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, এগুলোর কি হবে, সংশ্লেষ বা সিনথেসিস হবে এই সময়। ঠিক আছে, সমস্ত ধরনের আরএনএ, যত ধরনের আরএনএ হয়, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, সবগুলো সংশ্লেষ হবে। আচ্ছা, আর কি ঘটনা ঘটবে এখানে, এখানে বিভিন্ন ধরনের প্রোটিনের সংশ্লেষ হবে, বিভিন্ন ধরনের প্রোটিনের সংশ্লেষ হবে। তাহলে বিভিন্ন প্রোটিন সংশ্লেষিত হয় এখানে। এখানে দুটো টার্ম বলছি, এই আরএনএ তৈরির পদ্ধতি, আরএনএ তৈরি হয় তো এই সময়, এই আরএনএ তৈরির পদ্ধতির নাম লিখে রাখো ট্রান্সক্রিপশন। তাহলে এই সময় কি হয় মনে রাখবো, ট্রান্সক্রিপশন হয়। আচ্ছা, হ্যাঁ, আর এই প্রোটিন তৈরি হয় বললাম, প্রোটিন তৈরির পদ্ধতির নাম লিখে রাখো ট্রান্সলেশন। তাহলে এই সময় কি হয়, ট্রান্সলেশন হয়। ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। আচ্ছা, এই যে প্রোটিনগুলোর কথা বললাম, বিভিন্ন ধরনের প্রোটিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রোটিনের উদাহরণ দিচ্ছি। যেমন একটা প্রোটিনের নাম লেখো ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ একটা গুরুত্বপূর্ণ প্রোটিন, যেটা এস দশাতে ব্যবহৃত হবে। তৈরি হচ্ছে কখন, G1 দশাতেই তৈরি হয়ে যাচ্ছে। ডিএনএ পলিমারেজ উৎসেচন, এটা এই সময় তৈরি হয়। মনে রাখবে যে এর পরের দশাটা কি, এস দশা। তাহলে এস দশাতে যা যা ঘটনা হওয়ার সেগুলো সব প্রিপেয়ার করে রাখবে কখন, এই G1-এই প্রিপেয়ার করে রাখবে। এই যে ডিএনএ পলিমারেজ এখন তৈরি হয়ে গেল, ব্যবহার হবে কোথায়, এস দশাতে। নেক্সট আমরা পড়ব কোন জায়গাটা, G1 এর মধ্যে যে এক্সটেনশন পিরিয়ড ছিল G0 নিয়ে জানবো। G0 সম্বন্ধে জেনে রাখো, এটা G1 এর অন্তর্বর্তী দশা, লিখে রাখো এটি G1 এর অন্তর্বর্তী দশা। তাহলে G0 হচ্ছে G1 এর একটা অন্তর্বর্তী পর্যায়। এই সময় কোষগুলো বিপাকীয়ভাবে সক্রিয় থাকে, বিপাকীয়ভাবে সক্রিয় থাকে। বিপাকীয়ভাবে সক্রিয় থাকে বলে ইংলিশে বলে মেটাবলিক্যালি অ্যাক্টিভ। তাহলে কোষগুলো বিপাকীয়ভাবে সক্রিয় থাকছে, কিন্তু এই সময় কোনো রকম সেল ডিভিশন বা কোষ বিভাজন হয় না। তাহলে এই সময় কোনো রকম কোষ বিভাজন কিন্তু হচ্ছে না, বিপাকীয়ভাবে সক্রিয় থাকছে কিন্তু কোষ বিভাজন এই সময় হয় না। সক্রিয় থাকে মানে ওর মধ্যে যে বিপাক প্রক্রিয়াগুলো সেগুলো চলছে, কোষের যে বিপাক প্রক্রিয়া, শ্বসন বলো আর যা যা হয় সেগুলো সব চলবে, কিন্তু বিভাজনে অংশগ্রহণ করছে না যখন ও G0 দশায় থাকছে। আচ্ছা, এর উদাহরণও দিতে হবে যে কোন কোন কোষ G0 দশায় অবস্থান করে। উদাহরণ লিখে রাখো, এটা লিখে রাখো নার্ভ সেল, স্নায়ু কোষ। হ্যাঁ, নার্ভ সেল লিখে রাখো, মাসেল সেল বা পেশি কোষ লিখে রাখো,
পেশি কোষ লিখে রাখো, মানে মাসেল সেল লিখে রাখো। এরা সব হচ্ছে G1 স্টেজটাতে অবস্থান করছে। এরা তো বিভাজন করে না, যেমন নার্ভ সেলে তো ডিভিশন হয় না, তাই নার্ভ কোনো জায়গায় যদি নষ্ট হয় নতুন করে নার্ভ তৈরি হয় না, একবার যদি নার্ভ ড্যামেজ হয়ে যায়, কেননা ওর বিভাজন হয় না। বিভাজন না হওয়ার কারণও আছে নার্ভ কোষের, ওখানে সেন্ট্রোজোম যেটা সেটা নিষ্ক্রিয় প্রকৃতির হয়, তাই ও বিভাজিত হয় না নার্ভ কোষ, G0 দশায় অবস্থান করে। আচ্ছা, এরপরে চলে এসো G1 এর যে চেক পয়েন্ট ছিল, G1S চেক পয়েন্ট এর কাজ লেখো। G1S চেক পয়েন্টের কাজ লেখো, লিখো লিখো লিখো, খাতায় লেখো। G1S চেক পয়েন্টের কাজ লেখো। এই যে চেক পয়েন্টটা G1S চেক পয়েন্ট, এটার অপর নাম বললাম স্টার্ট। এই চেক পয়েন্টের প্রধান কাজ লিখে রাখো ডিএনএ ড্যামেজ কে চেক করা। ইট চেকস ফর ডিএনএ ড্যামেজ, ডিএনএ ড্যামেজ কে চেক করা, ডিএনএ ড্যামেজ কে চেক করা। আচ্ছা, ডিএনএ ড্যামেজ আবার কি, ডিএনএ কিভাবে ড্যামেজ হয়? ইউভি রেসির দ্বারা হতে পারে, এক্স-রে দ্বারা হতে পারে, ঠিক আছে? এইগুলো ডিএনএ কে ড্যামেজ করে। এরপর সেই ড্যামেজ ডিএনএ যদি থেকে যায় তাহলে সেটা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, ক্যান্সার হতে পারে ডিএনএ ড্যামেজ থেকে। তাহলে আমাদের কোষটা কি চাইবে? ড্যামেজ ডিএনএটাকে রিপেয়ার করতে চাইবে। তাহলে এখানে কি হবে? অ্যারেস্ট হয়ে যাবে, যে কোষটা ওইখানেই কি থেকে যাবে খানিকক্ষণের জন্য, দিয়ে ওর ভিতরে যে রিপেয়ার মেকানিজমটা ডিএনএটাকে ঠিক করা সেটা চলবে। যদি রিপেয়ার হয়ে যায় ভালো, তাহলে কোষটা আবার স্পষ্ট হয়ে যাবে। যদি রিপেয়ার না হয়, কোষটা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে নষ্ট হয়ে যাবে। প্রক্রিয়াটার নাম লিখে রাখো, অ্যাপোপ্টোসিস। যে প্রক্রিয়ার মাধ্যমে কোষটা নষ্ট হয় যদি ড্যামেজটা রিপেয়ার না হয়, প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস, APOPTOSIS। এটা হচ্ছে সেল ডেথ, মানে প্রোগ্রাম সেল ডেথ, যে পদ্ধতির মাধ্যমে কোষটাকে ইচ্ছা করে নষ্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ধরো ডিএনএ ড্যামেজ আছে, রিপেয়ার হলো না, তখন অ্যাপোপ্টোসিসের মাধ্যমে নষ্ট করে দেবে কোষটাকে। কোষের মৃত্যু দু রকম হয়, এক তুমি সাইকেল থেকে পড়ে গেলে, আঘাত লাগলো, কোষের মৃত্যু হলো, সেটা হচ্ছে নেক্রোসিস। এখানে কি হচ্ছে তুমি বুঝতেই পারছো না, কিন্তু কোষের ভিতরে ড্যামেজ আছে ডিএনএ, যেটা রিপেয়ার করা সম্ভব নয়, তখন আমাদের বডি কি করবে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ওই কোষটাকে নষ্ট করে দেবে। তাহলে আমরা G1 দশা সম্বন্ধে কমপ্লিট করে নিলাম। ওকে, এরপরে নেক্সট S দশা। মুছে দিচ্ছি, এগুলো সব মুছে দেবো। S দশার পুরো নাম লেখো সংশ্লেষ দশা। S দশার পুরো নাম লেখো সংশ্লেষ দশা, ইংলিশে বলে সিনথেসিস ফেজ। আচ্ছা, হ্যাঁ, S দশার পুরো নাম হচ্ছে সিনথেসিস ফেজ বা সংশ্লেষ দশা। আচ্ছা, কি সংশ্লেষ হয়? সংশ্লেষ মানে কি? তৈরি হওয়া। তো এখানে ডিএনএ সংশ্লেষ হয়, তাহলে আমরা কি লিখবো এখানে? ডিএনএ সংশ্লেষ হয় বা ডিএনএ এর রেপ্লিকেশন হয়। হ্যাঁ, এই রেপ্লিকেশন মানেই হচ্ছে প্রতিলিপিকরণ। ডিএনএ এর রেপ্লিকেশন হয় বা প্রতিলিপিকরণ হয়, তার মানে যে পরিমাণ ডিএনএ ছিল সেটা তো ডবল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এইভাবে প্রকাশ করি, 2C হাইফেন দিয়ে 4C। এখানে C মানে হচ্ছে C ভ্যালু, ডিএনএ এর পরিমাণটাকে বোঝায়। C মানে হচ্ছে C ভ্যালু, যেটা ডিএনএ এর পরিমাণটাকে বোঝায়। তাহলে ডিএনএ এর পরিমাণটা কি ছিল? যা ছিল ডবল হয়ে গেল এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা ঘটনা হয়, লিখে রাখো এই সময়ে সেন্ট্রোমিয়ার যেটা, সেই সেন্ট্রোমিয়ার বলা হয়ে গেল, সেন্ট্রোজোম যেটা, সেই সেন্ট্রোজোমের বিভাজন হয়, লিখে রাখো। এই সময় সেন্ট্রোজোমেরও বিভাজন হয়।
তাহলে সেন্ট্রোজোমটাও ডবল হবে। সেন্ট্রোজোমের ভিতরে কি ছিল বলতো? দুটো সেন্ট্রিওল ছিল। তো এই পুরো যে গঠনটা এটা ডবল হয়ে যাবে, কেননা এরাই তো বেমতন্তু গঠনের জন্য দায়ী এবং কোষ বিভাজনের সময় দুটো পোল তৈরি করে দুটো সাইডে। সেন্ট্রোজোমটাও ডবল হলো এই সময় এস দশাতে। তাহলে আমাদের G1 দশা হয়ে গেল, এস দশা হয়ে গেল। এরপরে চলে এসো G2 দশা। এই G2 দশাটা অনেকটা G1 এর মতোই। G2 দশার পুরো নাম লেখো, গ্যাপ ফেজ 2 বা গ্রোথ ফেজ 2। গ্যাপ ফেজ 2 বা গ্রোথ ফেজ 2। এই সময়ও কোষের আকারটা বৃদ্ধি পায়, মনে রাখবে, নামেই তো গ্রোথ ফেজ 2, মানে কোষের আকারটা বাড়বে এই সময়। আর কি কি ঘটনা ঘটবে? G1 এ যেমন ঘটেছিল সমস্ত ধরনের আরএনএ তৈরি আর প্রোটিন তৈরি, এই সময় তাই হবে। তাহলে G2 তে লিখে রাখো সমস্ত ধরনের আরএনএ সংশ্লেষ, মানে কি ট্রান্সক্রিপশন, তাই তো? সমস্ত ধরনের আরএনএ সংশ্লেষ, যেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। আর বিভিন্ন প্রোটিনের সংশ্লেষ, যেটাকে আমরা কি বলি? ট্রান্সলেশন বলি। এই ঘটনাগুলো ঘটবে কখন? G2 তে। এই G2 দশার শেষে একটা চেক পয়েন্ট আছে, তার নাম কি? G2M চেক পয়েন্ট। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আছে চেক পয়েন্ট সম্বন্ধিত, বলে যে কোন চেক পয়েন্টটা পেরিয়ে গেলে কোষটা বিভাজিত হবেই হবে। মনে রাখবে G1S চেক পয়েন্ট। যদি এটা একবার পেরিয়ে যায় তাহলে মোটামুটি তুমি ধরে রাখো কোষটা বিভাজিত হয়েই ছাড়বে। এটাই সবথেকে ভাইটাল চেক পয়েন্ট, G1S চেক পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম G1 এর বৈশিষ্ট্য, S এর বৈশিষ্ট্য, G2 এর বৈশিষ্ট্য, মানে ইন্টারফেসটা আমাদের কমপ্লিট হলো, তাই তো? অ্যাপোপ্টোসিস মানে বুঝতে পেরেছো? কোষের মৃত্যুর প্রক্রিয়া। হ্যাঁ, আঘাতজনিত হলে সেটাকে কি বললাম? নেক্রোসিস। আঘাতজনিত কোষের মৃত্যুর নাম কি বললাম? নেক্রোসিস। এটা কিন্তু তা নয়। আচ্ছা, তাহলে এই ধরো কোষ চক্রটা যে নির্দিষ্ট একটা পর্যায়ে চলছে, G1 এর পর S হচ্ছে, S এর পরে G2 হচ্ছে, এমন তো হচ্ছে না G1 এর পরে G2 হয়ে যাচ্ছে? হচ্ছে কি? হচ্ছে না তো। একটা নির্দিষ্ট পর্যায়ে চলছে, তাহলে তার মানে নিশ্চয়ই কেউ আছে যে প্রক্রিয়াটাকে একটা নিয়ন্ত্রিত উপায়ে চালায়। দুটো প্রোটিনের নাম বলছি যারা প্রক্রিয়াটাকে চালায়। একটার নাম হলো CDK আর একটার নাম হলো সাইক্লিন। এই দুটো প্রোটিন মনে রাখবে যারা প্রক্রিয়াটাকে সঠিকভাবে আবর্তিত করায়। CDK আর সাইক্লিন, এদেরকে বলা হয় রেগুলেটরি প্রোটিন, যারা কোষ চক্রটাকে সঠিকভাবে রেগুলেট করে। CDK আর সাইক্লিন। এদের কাজ হচ্ছে প্রত্যেকটা পর্যায়কে চেক করা যে সঠিকভাবে হলো G1, তারপরে চলে আসবে S হয়ে গেল কাজ, তারপরে হয়ে গেল G2। পরপর ঘটনাগুলো সঠিকভাবে চলছে কিনা এবং সঠিক দশার পরে সঠিক দশাটাকে নিয়ে আসবে CDK এবং সাইক্লিন। আচ্ছা, আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা CDK সাইক্লিন ব্যবহার হয়, মানে G1 এ আলাদা ব্যবহার হবে, G2 তে আলাদা ব্যবহার হবে, এরকম আলাদা আলাদা নাম আছে। আচ্ছা, CDK এর পুরো নাম লিখে রাখো, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, CDK এর পুরো নাম। এই CDK সাইক্লিন বলতে গেলে আমাদেরকে আরেকটা টার্মের কথা পড়তেই হবে, তার নাম হচ্ছে MPF। ঠিক আছে, আমি বললাম আলাদা সময়ে আলাদা CDK সাইক্লিন ব্যবহৃত হয়। এই MPF মানে মনে রাখবে একটা বিশেষ ধরনের CDK, যেমন CDK1 প্লাস সাইক্লিন B, এই দুটোকে একত্রে বোঝায়। আলাদা সাইক্লিন বললাম আছে, তেমনি CDK1 আর সাইক্লিন B কে একত্রে বলছে কি? MPF।
এমপিএফ এরও পুরো নাম আছে, সেটাও আমাদেরকে লিখতে হবে। বলবো? হ্যাঁ, CDK1 প্লাস সাইক্লিন বি, এই দুটোকে একত্রে বলবো এমপিএফ। এমপিএফ এর পুরো নাম লেখো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এমপিএফ এর কাজটাও আমাদেরকে জানতে হবে, এমপিএফ কি করে। মনে রাখবে এমপিএফ G2 দশা থেকে M দশায় কোষের প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এমপিএফ এর কাজটাও লিখে রাখো, G2 দশা থেকে M দশায় কোষের প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে বিভিন্ন ধরনের সিডিকে সাইক্লিনের মধ্যে এটা এক ধরনের CDK1 সাইক্লিন বি, যেটা কোন জায়গাটা কাজ করছে, এই জায়গাতে G2 দশা থেকে প্রপারলি M কে যে ট্রানজিশন কোষটা এখানে আছে G2 তে, এরপরে যে পরের দশাতে যাবে M দশাতে, সেটাকে কে কন্ট্রোল করে? এমপিএফ। ট্রানজিশনকে নিয়ন্ত্রণ করা। এই যতটা আমরা পড়লাম এটা পুরোটা আমাদের কোষ চক্র বা সেল সাইকেল, যেটা তার ইন্টারফেজ দশা সম্বন্ধিত যা ছিল কমপ্লিট হয়ে গেল। বাকি রইল কোন জায়গাটা আমাদের কোষ চক্রের? এম ফেজ বা মাইটোটিক ফেজ। এটা মাইটোসিসও হতে পারে, মিওসিসও হতে পারে, কিন্তু তার আগে ইন্টারফেজ দশা হওয়াটা মাস্ট। তাহলে আমাদের ইন্টারফেজ দশাটা আজকে কমপ্লিট হলো। ওকে।